দর্শক, আমন্ত্রণ বিজনেস শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। কৃষি, শিল্প এবং সেবা খাতে কমছে প্রবৃদ্ধির হার। ঋণের উচ্চ সুদহার এবং ডলার সংকটে বাধাগ্রস্ত করছে উৎপাদন, ব্যবসার পরিবেশ উন্নত করার তাগিদ। অর্থ বছরের শেষ সময়েও অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার। একনেক সভায় পর্যালোচনা করা হচ্ছে 10 প্রকল্প। চাঁদপুরের মাছের আড়তে কমেছে ক্রেতা বিক্রেতাদের পদচারণা। ইলিশের যোগান কমায় বিপাকে ব্যবসায়ীরা। লাভের আশায় ঝুঁকছেন খুচরা ব্যবসায়। এতক্ষণ শিরোনাম দেখছেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কৃষি, শিল্প এবং সেবা এই 3 খাতেই কমছে প্রবৃদ্ধির হার। মূলত ব্যাংক সুদহার বৃদ্ধি মূল কারণ। অন্যদিকে ডলারের অপ্রাপ্যতাও বাধাগ্রস্ত করছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই, তা না হলে কমে যাবে কর্মসংস্থানও। ব্যবসার পরিবেশ উন্নত করার দাবি উঠেছে। বলা হচ্ছে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে একসময় সারা বিশ্বে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। 7 ভাগের উপরে ছিল মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কিন্তু এখন তার বিপরীত চিত্র। হঠাৎ করে যেন ছন্দপতন। করোনা সংক্রমণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থমকে দিয়েছে অর্থনীতির গতি। চলতি অর্থ বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসেব উদ্বেগজনক। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেখা যায় অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার মাত্র 3.78 ভাগ। কিন্তু তার আগের 2 বছরের একই সময়ে হার ছিল 7 ভাগের বেশি। প্রশ্ন হচ্ছে, প্রবৃদ্ধির পথে অন্তরায় কি? বেসরকারি খাতের সাথে বসতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসতে হবে যে আমাদের ইকোনমিক ক্রাইসিসে এভরি টাইম একটা আপডেট আমাদেরকে দিতে হবে এবং সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সাথে বসে আলোচনা করে বলতে হবে যে আমরা এই ধরনের নীতিমালার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আপনি নীতিমালা একটা করে আমাদের উপরে চাপিয়ে দিবেন, এটা কিন্তু আমরা হজম করতে পারবো না। কৃষি, শিল্প এবং সেবা এই 3 খাতেই কমেছে উৎপাদন। সবচেয়ে নেতিবাচক অবস্থানে সেবা খাত, তারপরই শিল্প এবং কৃষি খাতের অবস্থান। বলা হচ্ছে ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে উৎপাদনে গতি কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির পথে সরকার। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের দরজায় নক করছে এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন আমার ওষুধ শিল্পের কি হবে, আমার চামড়া শিল্পের কি হবে, আমার পাদুকা শিল্পের বা আমাদের যে পাট শিল্প বা আমাদের যে আজকে বিশ্বের মানচিত্রে যারা সবাই চেনে আমাদেরকে, আমাদের পোশাক শিল্প, এদের কি হবে? বিশ্বের অন্যান্য দেশ সংকট থেকে উত্তরণ করলেও ব্যতিক্রম বাংলাদেশ। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে সংকট বাড়বে। আমদানি বিধিনিষেধের বিভিন্ন যে স্টেপগুলো নেওয়া হয়েছে তার ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা বড় সমস্যা ছিল আমাদের জন্য এবং এটার মূলে ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটার কারণে। সংকট কাটাতে পদক্ষেপ নেবার কথা জানালেন সরকারের এই নীতি নির্ধারক। বলেন ঘুরে দাঁড়াতে সময় লাগবে। প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে ফলে কিন্তু কিছু কিছু কাঁপন থাকবে, কারণ আমাদের এখানে এতদিন ইকোনমিটা স্থবির অবস্থায় ছিল, যেটাকে বলা হয় সাবসিস্টেন্স ইকোনমি বলে। ওরা দিন আনি দিন খাই ছিল প্রায় মোটামুটি। এটা ভেঙে এখন কমার্শিয়াল হচ্ছে, সুতরাং কাঁপন হবে। কাঁপন হওয়া মানেই কিন্তু ইনফ্লেশন। স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনা না গেলে অর্থনীতিতে তৈরি হবে দীর্ঘস্থায়ী সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ডলারের দরে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাজার ভিত্তিক ঋণের সুদহার ঘোষণাও এসেছে, বাড়ানো হয়েছে নীতি সুদহারও। একদিনে এত সব আগ্রাসী সিদ্ধান্তের প্রভাব পড়বে অর্থনীতিতে। অনেকের ধারণা আইএমএফ এর ঋণ পেতে এত সব উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংক নিচ্ছে। এই বিষয়ে পর্যালোচনা শুনবো আমরা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক সভাপতি নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। গতকাল তো বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে ক্রলিং পেগ পদ্ধতিতে নির্ধারণ হচ্ছে ডলারের দর। এই টাকার দর পতন তো অবশ্যই হচ্ছে এক্ষেত্রে। তো ব্যবসা বাণিজ্যের কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এই পদ্ধতিটি যে ফুল প্রুফ তা নয়, কিন্তু এইটি
এমন একটি পদ্ধতি যেটাতে আমরা সবসময় শুনতাম যে ফ্রি করে দিলে এটা 130 টাকা, 140 টাকা, 150 টাকা চলে যাবে, সেইটাকে একটু রোধ করা হচ্ছে। আগে যেটাকে আমরা ম্যানেজড ফ্লোট বা ম্যানেজড এক্সচেঞ্জ রেট বলতাম, সেটার পরিবর্তে এটাকে একটা মিডল রেট দিয়ে এটাকে বাড়া কমার একটা, এই যে ক্রলিং করার, এইদিকে কিছু ওইদিকে কিছু, যেটা সাধারণত 2%-এর বেশি হয় না। এটা ইউজুয়ালি এটাকে ওই যে আমাদের যে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট আছে সেটাই হচ্ছে 117 টাকা, এবং এটার আশপাশে এটা উঠানামা করতে পারবে। আই মিন এটা ইংরেজিতে যেটা হয় ক্রলিং করতে পারবে। এইভাবে ডলারের মূল্যটা খুব বেশি শুট করে মানে আমাদের ধারণার বাইরে চলে যাবে না। এইটাই হচ্ছে ক্রলিং পেগের মূল বৈশিষ্ট্য। বাট রেটটা কিন্তু 110 টাকা থেকে যে 117 টাকা করা হলো, মানে এই মিডল রেট, ইন্ডিকেটিভ রেট বা রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট, এই জায়গাটাতেই আমাদের টাকার পতনের একটা পার্সেন্টেজ বোঝা যাচ্ছে যে এটা একবারেই এত টাকা পর্যন্ত কমতে পারে বলে মনে হচ্ছে। এখানে মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু ওয়ার্ক করবে, কাজ করবে, কিন্তু এটা উঠানামা করবে এই রেঞ্জের মধ্যে। এটা এই ছাদ ছুঁড়েও উপরে চলে যাবে না, আবার ফ্লোর ফেটেও নিচে ঢুকে যাবে না। এটাকে একটা জায়গায় রাখার যে ব্যবস্থা করা হচ্ছে, এটাই ক্রলিং পেগ। এই পেইনটা হ্যাঁ ন্যাচারালি একটু দাম বাড়ার কারণে এক্সপোর্টাররা হয়তো চেয়ার করবে ইম্পোর্টারদের জন্য বা জনগণের জন্য। ইম্পোর্টারদের তো আর কিছু না, জনগণের জন্য এটা আলটিমেটলি বার্ডেনটা চলে আসবে। তো এইটা হ্যাঁ দরকার ছিল, কারণ ইন্টারেস্ট রেটের সঙ্গে এটারও একটা সম্পর্ক আছে, ইনফ্লেশনের সঙ্গে সম্পর্ক আছে, আমাদের রিজার্ভের সঙ্গে এটার একটা সম্পর্ক আছে, রিমিটেন্সের সঙ্গে সম্পর্ক আছে। ফলে মুভ ইজ ওকে, বাট অনেক দেরিতে হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এটা আরো আগে হলে ভালো হতো, হয়তো তখন এই যে এই কারণটা এত পরিষ্কার হতো না যে আগেই এত ক্রলিং পেক কেন করে ফেললো। ওটার থেকে হয়তো এক ধরনের ফেস সেভিং হইলো, বাট এই জিনিসটা দরকার ছিল এবং এটা ওয়েলকাম। তাহলে ক্রলিং পেগ তৈরি আসলে কার্যকর করাটা সমস্যা না, সমস্যাটা আসলে একবারে যে এত 7 টাকা বাড়িয়ে দেয় এতে টাকার অবমূল্যায়ন হলো, এটা আসলে এক ধরনের প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। আরেকটি বিষয় যে বাজার ভিত্তিক ঋণের সুদহার কার্যকর হচ্ছে, এতে কি আসলে বিনিয়োগকারীদের প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদেরকে এই এই ইনফ্লেশনের যে গত 1.5-2 বছরের অবস্থা, আমাদেরকে এরকম একটা পেইন আরো আগে নেওয়া দরকার ছিল। আমরা স্বাভাবিকভাবেই এন্ড অফ দি ডে সাধারণ মানুষ, অর্ডিনারি বা সাধারণ জেনারেল পিপল ভালো আছেন কিনা, এটা হচ্ছে মুখ্য ব্যাপারটা। তা এই ক্ষেত্রে আমরা এই কষ্টটা আমাদেরকে নিতেই হবে। দ্রব্যমূল্য ইনফ্লেশন কমানোর জন্য কিন্তু আমরা বহুদিন ডলার রেট ফিক্স রাখার চেষ্টা করেছি, আমাদের টাকাকে 9-6-এর মধ্যে রাখার চেষ্টা করছি 20 সালে, সেটাকে আমরা স্মার্টে আনলাম। এখনো 1 বছর হয় নাই, কোনো কিছুতে তো ইনফ্লেশন কন্ট্রোল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। সেই জন্যই টাকার ব্যাপারেও কিন্তু একটি মার্কেট বেসড সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা এখন মার্কেট ঠিক করবে। মার্কেট রেশনালি বিহেভ করবে কিনা এটা নির্ভর করবে প্লেয়ারদের উপর। এর চেয়ে বড় প্লেয়ার হচ্ছেন ব্যাংকাররা, এবং এই ব্যাংকগুলো কি প্লে করতে পারেন, তারা কোন পর্যায়ে নিয়ে ইন্টারেস্ট রেট থেকে বরোয়িং রেট, লেন্ডিং রেট ঠিক করবেন, এটা কিন্তু আমার মনে হয় একটা ম্যাচুরিটির ব্যাপার। এবং এটা একটা না একটা সময় আমাদের আসলে এমনি তো যাচ্ছিলাম, ইন্টারেস্ট কি এখন কম, আমাদের বন্ডের ইন্টারেস্ট রেট 12%-এর উপরে, ব্যাংকগুলো অথবা নন ব্যাংকগুলো এখনো 11-12 দিচ্ছে। ফলে হচ্ছে কি আপনি এটার মধ্যে আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি। এখন যদি একটু রেগুলেট করা যায়, সবাই যদি প্রপারলি বিহেভ করে, একটু মনিটরিংটা বাংলাদেশ ব্যাংকও যেন করেন, এর মধ্যে যেন আন্ডারহ্যান্ড অন্য কোনো ডিলিং না ঢুকতে পারি, বোথ ইন কেস অফ রেট অফ ইন্টারেস্ট অন লেন্ডিং। এক ব্যাংক যেন মাত্রা ছাড়িয়ে না যায়, আবার কোনো ব্যাংক যেন চান্স নিয়ে কাউর থেকে সুযোগ নিয়ে বেশি না নেন। এই সব বিষয়গুলো কিন্তু ব্যাংকারদের উপর নির্ভর করবে, আর ডলারের ক্ষেত্রেও তাই। এর মধ্যেও যদি আমরা এই জিনিস ঠিক করতে না পারি, তাহলে আমরা তো সেই ফ্রি করে দিলে যে 130 টাকা যাবে যে কথাগুলো বাজারে বিদ্যমান ছিল, যদি অফিসিয়াল কথা নয়, তো সেই দিকে যদি আমরা যাই,
তাহলে তো আমরা আমাদের কাজের জন্য আমরাই দায়ী থাকবো, আমরাই ফল ভোগ করব। আমার মনে হয় এখানে একটু এথিক্যাল, রেশনাল এবং একটা রিয়েলিস্টিক ব্যবহারের ইউজের একটা বিষয় জড়িত আছে। নুরুল আমিন, ছোট্ট করে একটু জানতে চাইবো যে উচ্চ মূল্যস্ফীতি এখন কিন্তু সবচেয়ে বড় এক ধরনের সংকটের নাম। তো নীতি সুধার, আমরা জানি যে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার ক্ষেত্রে নীতি সুধার বাড়ানো জরুরি, 8 থেকে সেটি 8.5 হয়েছে। তো এই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এক্ষেত্রে কি আসলে সম্ভব কিনা, এবং মূল্যস্ফীতির এই লাগাম বা হার কমাতে আর কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই মুহূর্তে একটু জানতে চাই আপনার। জি, থ্যাংক ইউ। আপনি যে কথাটা বলছেন এটাকে 8 থেকে 8.5 করা হলো, 8ও কিন্তু কম ছিল না, এটা এক সময় 4, 5, 6 এর মধ্যে ছিল। সেই সময়টাও পার হয়ে আমরা 8 পর্যন্ত পৌঁছেছি। এটার অর্থ হচ্ছে, আমি যদি একটু মানে পরিষ্কার করে বলি সবাই বুঝবেন, টাকাটাকে কস্টলিয়ার করা হচ্ছে, টাকাটার মূল্যটা বাড়িয়ে দেওয়া হলো। টাকাটার মূল্য বাড়িয়ে দিলে এটার ইউজটা রেশনাল হতে পারে, এটা কম ডিমান্ড হতে পারে, এটার ফলে বাজারে লোনের বা বেশি টাকা মানি সাপ্লাইতে না যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং এটার সঙ্গে সঙ্গে যখন ডিপোজিট রেট বাড়বে তখন ব্যাংকে কিছু ডিপোজিট বাড়তে পারে। তার মানে আমরা সার্কুলেশনে আমাদের যে পরিমাণ টাকা থাকা, আমাদের যদি M1 M2 দুটাকেই বলি, যেভাবেই বলি না কেন, রিজার্ভ মানি, সাপ্লাই, এগুলোকে একটু সাপ্লাইয়ের জন্য কস্টলিয়ার করা হচ্ছে। এটা কিন্তু মনিটারি টুল, সেন্ট্রাল ব্যাংকের এগুলো একটা অস্ত্র, এগুলো মনিটারি অস্ত্র, এগুলো ব্যবহার করতেই হবে। এবং সেন্ট্রাল ব্যাংক এটা এই মুহূর্তে রাইটলি করেছেন, কারণ হচ্ছে ডলারের দাম যেভাবে বাড়লো, ইন্টারেস্টের জন্য স্মার্ট রেট দেওয়ার কারণে মার্কেট বেস করা হলো, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকগুলো যেন তার কাছ থেকে একটু বেশি রেটে টাকা ধার নিতে হয়, এটাকে একটু কস্টলি করা হলো। এটার ইম্প্যাক্টটা হচ্ছে মানি সাপ্লাইটা কমতে পারে, এবং মানি সাপ্লাই কমার ফলে আমাদের যেটা ইনফ্লেশনের কিছু জেনারেল সূত্র কাজ করার কথা, যদিও আমাদের দেশে ইনফ্লেশন এই মানি সাপ্লাই ডিমান্ড অথবা ডিমান্ডের উপর, শুধু ডিমান্ডের উপর নির্ভর করে না, আমাদের অনেক ইনফ্লেশন কস্ট পুশ আছে, ইন্টারন্যাশনাল প্রাইসেস আছে, বাট এখন ইন্টারন্যাশনাল প্রাইসটা আমাদের পক্ষে আছে, কম আছে ওয়ার্ল্ড ওভার। সেই কারণে আমরা একটু যেন সাপ্লাই চেইনটা ঠিক করতে পারি, যেখানে ফিসকাল মানে মিনিস্ট্রিগুলোর কাজ আছে, সেন্ট্রাল ব্যাংকের হয়তো সাপ্লাই চেইনের ব্যাপারে কাজ নেই, এখানে খাদ্য মন্ত্রণালয় বলি, বাণিজ্য মন্ত্রণালয় বলি, NBR বলি, তাদের এই রোলগুলো যদি তারা প্লে করেন, অবশ্যই টাকা কস্টলি করার সঙ্গে সঙ্গে অন্যান্য অর্গানগুলো যদি সাপোর্টিভ হয় এবং রিয়েলিস্টিক হয়, এথিক্যাল হয়, তাইলে আমার মনে হয় আমরা একটু ফল পেতেও পারি। সেটার জন্য হয়তো আমাদেরকে 1-2 মাস দেখতে হবে, একটু সময় লাগবে। অনেক ধন্যবাদ নুরুল আমিন আপনাকে। দর্শক, আমরা অর্থনীতির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক সভাপতি নুরুল আমিন। অর্থ বছরের শেষ সময় এসে অবকাঠামো খাতের উন্নয়নে জোর দিয়েছে সরকার। স্থাপন করা হবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও নির্মাণ করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিট। গুরুত্ব পাচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে এসব প্রকল্প। নতুন প্রকল্পের মধ্যে আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের 3টি, কৃষি, পানি সম্পদ এবং পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং শিল্প এবং শক্তি বিভাগের 2টি সহ মোট 10টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে। চাঁদপুরে বড় স্টেশন মাছঘাটে 50টি আড়তে আগের মতো সেই ক্রেতা বিক্রেতাদের পদচারণা নেই। গত 5 বছরে কমে গেছে ইলিশের সরবরাহ। আগের বছরে প্রায় 1.5 কোটি টাকা আয় হলেও এখন তা নেমে এসেছে 10 থেকে 15 লাখ টাকায়। বিপাকে পড়েছেন আড়তদাররা, লাভের আশায় ঝুঁকছেন খুচরা ব্যবসায়। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে বছরের এই সময়ে সরগরম থাকত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। পরিচিত ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম হিসেবে। তবে কাল পরিক্রমায় হারিয়েছে জৌলুস। নানা কারণে কমেছে জেলে ও ট্রলার মালিকদের আনাগোনা। গত 5 বছরে ইলিশের সরবরাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। যেখানে এক একটি মোকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা রোজগার করত, তা নেমে এসেছে সর্বোচ্চ 15 লাখ টাকায়।
অনেকেই ঝুঁকেছেন খুচরা মাছের ব্যবসায়। 1 লাখ টাকা আমি চালান কেটে 600 টাকা পাইতেছি। তা আমি এটার পাশাপাশি যদি আমি খুচরা কিছু মাছ বেচি ওটা দিয়ে আমার কিছু ইনকাম হলে এটা কি আউট একটা আমার অ্যামাউন্ট আইসা বললো। আড়তদারি করে পাশাপাশি খুচরা করলে আপনাদের দৈনিক 2-3 হাজার টাকা আলাদা লাভ করা যায়। আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি অনেকটা কমে গেছে। আমরা যারা আছে এখন খুচরা বিক্রেতা আর কি বেশিরভাগ আছে। আগে তো এইতে আমাদের দাদন দিত, এখন আমরা তো কত না দাদন টাদন নেই না, আমাকে নিজের এলাকাতে আমরা দাদন দিই। ব্যবসায়ী নেতাদের দাবি মাছের যোগান কমে যাওয়ায় বড় স্টেশন ঘাট সুনাম হারাচ্ছে, কমেছে আড়তের সংখ্যা। আগে যেমন বছরে 1 কোটি টাকা ব্যবসা করতাম, এখন 10 লাখ টাকাও ব্যবসা করার মতো কোনো ওয়ে নাই, কারণ মাছ 10% এসে পড়ছে। আগে 1000 মন বিক্রি করলে এখন 100 মন বিক্রি করতে পারে। মাছের আমদানি কমে আসতেছে, মাছ কম আসতেছে, এই কারণে তারা এখন কি করবে? যে কারণে অনেকেই বড় আড়তদার ছিল, একসময় বড় ব্যবসায়ী ছিলেন, তারা বড় ব্যবসা এখন আর করতে পারতেছেন না, সেই কারণে তারা খুচরা বিক্রির দিকে ঝুঁকেছে। ঘাটে মাছের সরবরাহ বাড়লে আবারও বড় স্টেশন মাছঘাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠবে আশা সংশ্লিষ্টদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। পুঁজিবাজার এই মুহূর্তের আপডেট আমরা জানিয়ে দেবো। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা এই মুহূর্তে বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি 3 পয়েন্টেরও বেশি কমে 5687 পয়েন্টে আছে। অন্যটি সূচকও কমেছে এবং লেনদেন ঢাকা শেয়ার বাজারে 498 কোটি 79 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করেছে। ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 172টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু বেড়েছে, 151টি কোম্পানির শেয়ারের দাম কমে গেছে। টপ 20তে এশিয়াটিক ল্যাব আছে প্রথম অবস্থানে, 24 কোটি 89 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করেছে এই মুহূর্তে এবং দ্বিতীয় অবস্থানে আছে মালিক স্পিনিং। তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বেস্ট হোল্ডিং এবং এটি 22 কোটি 21 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে। দর্শক, এই ছিল আমার হাতে বিজনেস টুডে এখনকার মতো আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।